আপনার এই যে প্রভাষকে দুইটা পোস্ট আছে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর একটা হচ্ছে আইসিটি। এখন সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই এর সময় হচ্ছে আমি যদি কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি আইসিটি লেকচারার পদে অ্যাপ্লাই করতে পারবো, অথবা যদি আইসিটি তে অ্যাপ্লাই করি কম্পিউটার সায়েন্সে ওখানে অ্যাপ্লাই করা যাবে কিনা? অ্যাকচুয়ালি পরীক্ষা একই সাথে হয়, তো আপনি যে কোনো একটাতে করবেন বা যেটা আপনার মানে ইচ্ছা হয় আর কি। বাট কি ভিন্ন হবে স্যার? এই যে সিলেবাস তো দেখলাম ভিন্ন, সিলেবাস আগের ভিন্ন, বছরগুলো তো কোশ্চেন ছিল। ভিন্ন হতেই পারে, কোশ্চেন ভিন্ন হবে। আইসিটি এবং কম্পিউটার সায়েন্সের এখন সিলেবাস তো এখন একটু ভিন্নতা আছে। 19তমতে কি করবে এটা বলা যাচ্ছে না, এটা স্যার পুরোটা কি মিলে। বললেন, প্রশ্ন ভিন্ন হবে? হ্যাঁ, কোশ্চেন তো ভিন্ন হবে। পদ যদি ডিফারেন্ট হয় কোশ্চেন ভিন্ন হবে না। আইসিটি একটা জি জি। পোস্ট, এটা কম্পিউটার সায়েন্সের এটা আরেকটা পোস্ট। হ্যাঁ হ্যাঁ। দেখেন আপনারা সবসময় আইসিটিতে করবেন, আইসিটির পোস্ট বেশি, ঠিক আছে, ওগুলোর 2-4টা পোস্ট থাকে, খুব বেশি না। তো তবে কিন্তু স্যার 19তমতে আমি আমি স্যার আমি যতদূর জানি স্যার হচ্ছে কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করলেও নাকি আইসিটি তে অ্যাপ্লাই করা যায়, মানে কম্পিউটার সায়েন্স থেকে যে সব পাস ক্লিয়ার হলে করে। সব ক্লিয়ার হবে। এইটা শোনেন, এইবার দেখবেন যে আমি ওই যে আমার পেইড ব্যাচে গতকালও বলেছি যে এবার একটা মেজর চেঞ্জ আসবে এনটিআরসিতে। হ্যাঁ, মেজর চেঞ্জ, মাইনর চেঞ্জ না। তো আশা করা যায় যে অনেক কিছু হবে না, অনেক কোশ্চেন, মানে এর আগেগুলো সব অগোছালো ছিল, এর আগে সব ছিল অগোছালো, ঠিক আছে। তো এবার জি একটা জি। গুছিয়ে আসবে আশা করা যায়। আপনি যে মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলোর প্রশ্ন অটোমেটিক সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা আপাতত আর কোনো কোশ্চেন নিচ্ছি না, আমরা একটু পড়াশোনায় ফিরে যাই। আহ, আজকের ক্লাসটা একটা রিকোয়েস্ট ক্লাস ছিল, একটা ফ্রি ক্লাসের জন্য। তো ওইটা নেওয়া হচ্ছে। তো আপনাদের যদি কখনো মনে হয় যে হ্যাঁ একটা স্যার ফ্রি ক্লাস নেবেন, রিকোয়েস্ট করবেন, আমি এগুলো নিয়ে নেব। দেখবেন যে কঠিন কোনো টপিক যদি আপনাদের নেওয়ার প্রয়োজন হয় বলবেন আমাকে, ঠিক আছে। ওকে, তো এখন আজকে আমরা একটু প্রথমে একটা কম্পিউটার আগে একটু বলে বলে নেই যে ধরেন যে আমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ ভিত্তিক হবে এবং এমসিকিউ প্লাস হচ্ছে ভাইভা পড়তে হবে, একই অ্যাট এ টাইমে পড়তে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আপনি যদি শুধু এমসিকিউ ওই যে গদবাঁধা অনেক বই আছে এবিসিডির মতো, কম্পিউটারের জনককে, এগুলো যদি পড়ে যান তাহলে কিন্তু এবার হবে না, ঠিক আছে। এমসিকিউ মানে ডিপ্লোম্যাটিক কোশ্চেন হবে। আর এনটিআরসি এবার ফলো করবে কাকে? ব্যাংকে, তারপরে হচ্ছে পিএসসিকে, এগুলোকে ফলো করবে, এটা মাথায় রেখেন। যদি 200 মার্কের হয় আর কি, হবেই তো, এরকমই শোনা যাচ্ছে। তো ফলো করবে এদের, তো এদের কোশ্চেন প্যাটার্নগুলোর দিকে এই জন্য আপনাকে তাকাতে হবে। তো নর্মালি যে এই 16তম গ্রেড বা 14-15তম গ্রেড যে কম্পিউটার সায়েন্সে কোশ্চেন হয় সেইগুলো কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। ওকে, আমরা একটু মানে একটা টপিক পড়বো আজকে, সিপিইউ শিডিউলিংয়ের একটা টপিক পড়বো। তো সেখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রথমে জিনিসটা বুঝবো। আচ্ছা, ধরেন একটা ব্যাংকের কাউন্টার আছে, এটা তো আপনারা জানেন, ব্যাংকে কাউন্টার থাকে। তো 5টা গ্রাহক আছে, একটা লাইনে দাঁড়ায় আছে, ঠিক আছে। তখন 5টা গ্রাহক কি আছে, একটা লাইনে দাঁড়ায়, এগুলো প্রত্যেকটা একটা ধরেন যে ম্যান। তো এটা একটা কাউন্টার, এখানে একটা ম্যান আছে, তাই না? তো এই যে আছে, এখন কে আগে সার্ভিস পাবে বলেন তো? যে ফার্স্টে আছে সেই পাবে। ফার্স্টে যে আছে সেই পাবে, তাই না? জি। আচ্ছা, ঠিক একইভাবে কম্পিউটারে অনেকগুলো প্রসেস থাকে, কিন্তু সিপিইউ কয়টা? একটাই। একটাই। এইটা যেরকম এখানে একজনই, ঠিক আছে, এই লাইনের যেরকম একজনই নিচ্ছে, তো এরকম সিপিইউ থাকে কয়টা বলেন তো? একটা। একটাই কিন্তু সিপিইউ থাকে। তাই সিপিইউকে ঠিক করতে হয় যে কোন প্রসেসটা আগে চলবে, বুঝতে পারছেন? তো জি। সিপিইউকে ঠিক করতে হয় হচ্ছে কোন প্রসেসটা আগে চলবে, এই যে সিদ্ধান্ত নেয় সিপিইউ এখানে। তো এই সিদ্ধান্ত নেওয়াটাকেই বলা হয় হচ্ছে সিপিইউ শিডিউলিং। আমি কি সিপিইউ শিডিউলিং বোঝাতে পারলাম? জি স্যার। ধরেন যে একটা ব্যাংকের কি আছে, একটা ব্যাংকে টাকা জমা দিচ্ছেন আপনি, তো আপনি সবার সামনে আছেন, আপনাকে বাদ দিয়ে কি পিছনের জনকে নিবে? না না। না। ঠিক কম্পিউটারে একজন আগে মানে বলছে যে আগে কমান্ড দিছে এই কাজটা করো, তো সিপিইউ কি করছে, ওই কাজটাই আগে করবে এবং এটা সিপিইউ ডিসিশন নিবে
যে সে আসলে কোন কাজটা করবে। এই যে ডিসিশন নিচ্ছে সিপিইউ, এটা বা একটা পদ্ধতি সিস্টেম, এটাকে বলা হচ্ছে সিপিইউ শিডিউলিং। যদি আমরা ফর্মাল সংজ্ঞা বলি, আপনি যদি ভাইভাতে কখনো প্রশ্ন করে যে সিপিইউ শিডিউলিংটা কী, তাহলে আমরা এইভাবে বলবো, সিপিইউ শিডিউলিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অপারেটিং সিস্টেম ঠিক করে কোন প্রসেস কখন সিপিইউ ব্যবহার করবে। বিষয়টা বুঝছেন? এখন এখানে সিপিইউ কিন্তু একা একা ডিসিশন নেয় না, হ্যাঁ, ও তো জাস্ট প্রসেস করে, তাই না? কিন্তু ওকে কে ফোর্স করে বলেন তো? ওএস। অপারেটিং সিস্টেম, ওএসটা আসলে বলে। ঠিক আছে, তো এটা জি হচ্ছে জি। মূলত মানে অপারেটিং সিস্টেম সিপিইউকে দিয়ে কাজ করায় নাই। তাহলে সিপিইউকে কোন প্রসেস দেওয়া হবে সেটাই হচ্ছে সিপিইউ শিডিউলিং। ঠিক আছে, এখন এইটা আসলে কেন প্রয়োজন, সিপিইউ শিডিউলিংটা প্রয়োজন কেন, একটু মাথায় রাখি, হোয়াই নিড। আচ্ছা, স্কুল কলেজ এবং হচ্ছে মানে সবার জন্যই এটা ইম্পর্টেন্ট। ওকে, এখন কেন এটা আমার প্রয়োজন? এক নম্বর কারণ হচ্ছে সিপিইউকে সিপিইউ আইডল হওয়া কমানো। আচ্ছা, আমার কলমটা একটু মোটা হয়ে গেছে, আপনার কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি? কারণ উল্টোপাল্টা লেখা আসছে একটু, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে সিস্টেম পারফরমেন্স, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসবে। কেন সিপিইউ শিডিউলিং করা প্রয়োজন? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে প্রসেস, আপনারা নোট করতে পারেন, ওয়েটিং টাইম কমানো। আচ্ছা, 4 নাম্বার একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সিপিইউ ইউটিলাইজেশন। ওকে, এখন প্রথমটা কি আছে বলেন তো? এই আইডল টাইমটা কমানো আর কি। এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে অলস সময় যেটাকে বলা হয়, বা হচ্ছে সিপিইউ বসে থাকে, সিপিইউ যাতে বেশি বসে না থাকে সেটাই আর কি। ওকে, তাহলে এইটা সিপিইউ আইডল মানে হচ্ছে সিপিইউ এর মানে ফাঁকা থাকা আর কি, সিপিইউ কোনো কাজ করছে না, ব্যাপারটা হচ্ছে এইরকম। এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, আইডল কি আর কি। আচ্ছা, আরেকটা কি, আর দুইটা তো আমরা বুঝি, সিপিইউ সিস্টেম পারফরমেন্স বাড়ানো, প্রসেস ওয়েটিং টাইম কমানো, আরেকটা আছে যে সিপিইউ ইউটিলাইজেশন। এইটা আবার কি জিনিস, এটা আমাদের বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে। আচ্ছা, এখন এই সিপিইউ ইউটিলাইজেশন মানে হচ্ছে সিপিইউ কত শতাংশ সময় কাজ করছে আর কি, বুঝতে পারছেন? সিপিইউ কি কত শতাংশ সময় কাজ করছে। ধরেন যদি আমরা একটা মানে এক্সাম্পল দেই, যে মোট সময় হচ্ছে এরকম, ম্যাথ আসবে, একটা ম্যাথ দিয়ে বলবে যে এটার ইউটিলাইজেশন কত, বা আচ্ছা আমি করে নিই, ধরেন 10 মিনিট, মোট সময় 10 মিনিট, সিপিইউ কাজ করছে হচ্ছে 8 মিনিট। এটা ডিপ্লোমা এবং বিএসসি দুই সিলেবাসে আছে। সিপিইউ আইডেল ছিল হচ্ছে, যদি 8 মিনিট কাজ করে, বা কয় মিনিট বসেছিল, 2 মিনিট, তাই না? 2 মিনিট হচ্ছে বসেছিল। এখন তাহলে সিপিইউ ইউটিলাইজেশন কি হবে? ইউটিলাইজেশন হবে হচ্ছে 8/10 গুণন 100, তাই না? তাহলে কত হচ্ছে? 80%। ওকে, তাহলে এইটাতে কি সিপিইউ কাজ করছে কত? 80% কাজ করছে। এইটা কিন্তু একটা ম্যাথও আসতে পারে এমসিকিউ। আপনারা গত 49 বিসিএসে দেখছেন যে হচ্ছে অনেকগুলো ম্যাথ আসছে ওএস থেকে, দেখছেন না? আচ্ছা, সরি।
স্যার একটা কথা বলতাম। হ্যাঁ শিওর। স্যার আমাদের যে পেইড ব্যাচ যেটা হবে, পেইড ব্যাচের যে ক্লাসগুলো নিবেন, ওটা কি রেকর্ডিং থাকবে? হ্যাঁ অবশ্যই রেকর্ডিং থাকবে। আর হচ্ছে ওইটা কি মানে ডাউনলোড করে রেখে দিতে পারবো পরবর্তীতে পড়ার জন্য? হ্যাঁ অবশ্যই পারবেন, মানে ওইভাবে দিচ্ছি যে ম্যাক্সিমাম যারা আছে এরকম করব না যে হচ্ছে আপনি পড়বেন কিন্তু মানে ডাউনলোডে সমস্যা হবে, এরকম আসলে করব না। আপনি পড়েন, খালি আরেকজনকে দিবেন না। যদিও ব্যাচ 4-এ যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকে দেখছি যে আমার ইউআরএল থেকে ভর্তি হয়নি এমন জন্য ডাউনলোড করছে। আচ্ছা আচ্ছা। ঠিক না আছে, না না, নিজে মানে দেখা যায় পরবর্তীতে আবার পড়ার জন্য ডাউনলোড করে হ্যাঁ রাখলাম সেটা করেন সাজিয়ে। কিন্তু আরেকজনকে দিবেন না আর কি, এটাই হলো আর কথা। স্যার আপনার কি কোনো নোট প্রোভাইড করবেন আমাদের, সেটা সফট কপি আর কি? হ্যাঁ সফট কপি প্রোভাইড করব। আচ্ছা আচ্ছা, এমসিকিউ টাইপের, তাই তো? হ্যাঁ এমসিকিউ টাইপের। ওকে, আচ্ছা, আমরা একটু ঠিক। সিপিইউ ইউটিলাইজেশনটা একটু বুঝলাম তাই না? তো এখন আমরা একটু বাস্তব উদাহরণটা দেখি যে ইউটিলাইজেশনটা কি। ধরেন একটা রেস্টুরেন্টে একটা রাঁধুনি আছে আর কি। তো রাঁধুনি যদি বসে থাকে তাহলে সেটাকে বলবো আমরা সিপিইউ আইডেল। ওকে, আর যদি রাঁধুনি সবসময় রান্না করে তাহলে বুঝবো হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশনটা কি বেশি। এখন অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেমের কাজটা হচ্ছে যে এই রাঁধুনিকে সবসময় কাজ দিয়ে ব্যস্ত রাখা। তাহলে অপারেটিং সিস্টেমটা কি করছে বলেন তো? কাজ দিয়ে ব্যস্ত কাজ রাখতেছে। দিয়ে ব্যস্ত রাখছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অপারেটিং সিস্টেমের কাজটা বুঝলাম, কিন্তু এক্সাম্পলটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ধরেন আর একটা উদাহরণ আমরা বলি, আপনি বলেন এখন। সিপিইউ যদি 100 সেকেন্ডের মধ্যে 90 সেকেন্ড কাজ করে তাহলে সিপিইউ ইউটিলাইজেশন কত বলেন তো? 90%। 90%, তাই না? আর কেউ কি করছে? ধরেন 100 সেকেন্ডের মধ্যে কত কাজ করছে? 90। তাহলে কত পার্সেন্ট ইউটিলাইজেশন? 90%। 90%। ওকে রাইট। আচ্ছা, এটা কিন্তু একটা এমসিকিউ আসতে পারে। হুম, এইবার একটা মানে মূল একটা টপিকে আমরা চলে আসতেছি, সেটা হচ্ছে যে সিপিইউ শিডিউলিং আসলে কয় ধরনের? সিপিইউ শিডিউলিং আছে হচ্ছে 2 ধরনের। ঠিক আছে, সিপিইউ শিডিউলিং 2 ধরনের। হ্যাঁ, এখন 2 ধরনের কি কি? একটা হচ্ছে প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। হ্যাঁ নন প্রিএমটিভ, আর এছাড়া হচ্ছে হচ্ছে প্রিমিটিভ। প্রিএমটিভ। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে প্রিএমটিভ। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। এখন প্রিএমটিভ কি আর নন প্রিএমটিভ কি, কেউ যদি একটু বলেন। স্যার এটা তো ডাটা টাইপে পড়ছিলাম, প্রিমিটিভ নন প্রিমিটিভ। তাই? আচ্ছা, ওকে, আমি আগে ওএস এরটা বুঝাই তাহলে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রথমে নন প্রিএমটিভ দিয়ে বুঝাই। ধরেন একটা প্রসেস কাজ করছে। হ্যাঁ, ধরেন সিপিইউ কি করছে? একটা প্রসেসকে কাজ করছে। এখন এখন কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ যদি এসে বলে যে একে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, তাহলে সেটা সে ছাড়তে পারবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে নন প্রিএমটিভ, মানে ও শুরু মানে একজনকে ধরলো, সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্যজনকে সে ধরতে পারবে না বা সে ধরবে না, এরকম। এটা হচ্ছে নন প্রিএমটিভ। যদি একটু বইয়ের সংজ্ঞা টাইপের বলি, যখন একটি প্রসেস সিপিইউ পায় তখন সেটি কাজ শেষ না করা পর্যন্ত সিপিইউ ছাড়তে হয় না আর কি, এরকম। তার অথবা এরকম যদি হয় আরও সহজভাবে, ওএস মাঝখানে সিপিইউকে অন্য প্রসেস করতে দিতে পারে না। অথবা আরও সহজ করে যদি হয়, ধরেন আপনি একটা ব্যাংক আছে, ব্যাংকে টাকা জমা দিচ্ছে কেউ, তাহলে এখন টাকা জমা দেওয়ার সময় ওই লোকের কাজ যদি শেষ না হয় তাহলে কিন্তু আরেকজনের টাকা জমা নিতে পারবে? পারবে কি বলেন? না স্যার। পারবে না। এইটাই হচ্ছে নন প্রিএমটিভ। বুঝতে পারছেন? আর প্রিএমটিভটা কি জিনিস? এটা হচ্ছে যে ধরেন একটা কাজ সিপিইউ করছে, ওকে ইন্টারাপ্ট করলো, ইন্টারাপ্ট করে আর একটা কাজ করাই নিল। ঠিক আছে, সেটা হচ্ছে কি প্রিএমটিভ। আচ্ছা, এই প্রিএমটিভের উদাহরণ তাহলে একটা দেই, তাই না?
নন প্রিএমটিভ উদাহরণটা বুঝছেন তো ভালো করে। ধরেন যে একটা ব্যাংকে একজন টাকা নিচ্ছে, ওই জনের ওই গ্রাহকের টাকা নেওয়া বা ওর কাজ শেষ না হওয়া পর্যন্ত কি আরেকজনকে ধরে না কিন্তু এরকম। আচ্ছা, এখন প্রিএমটিভের ক্ষেত্রে এরকম, ধরেন একটা ডাক্তার রোগী দেখছে, কিন্তু হঠাৎ ইমার্জেন্সি একজন রোগী আসলো, তখন কি করবে? তখন ওকে দেখা বাদে ইমার্জেন্সিটা কিন্তু দেখে নিবে। অনেক হয় না এরকম যে এরকম হুট করে একদম ইমার্জেন্সি চলে আসছে, পাশে একটা রোগী বসে আছে, ওকে আগে দেখছিল, কিন্তু ইমার্জেন্সি যে খুবই অবস্থা খারাপ তাকে আগে একটু ট্রিট করলো। এইটা হচ্ছে প্রিএমটিভ। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কিছু কিছু আবার আছে সেটা হচ্ছে দুইভাবে হয়, প্রিএমটিভ হয় আর হচ্ছে নন প্রিএমটিভও হয়। ঠিক আছে, এটা আমরা নিয়ে আলোচনা করব একটু। এখন এই নন প্রিএমটিভের মধ্যে কি কি আছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, নন প্রিএমটিভের মধ্যে আছে হচ্ছে এফসিএফএস। এটা আপনারা হয়তো শুনছেন, এফসিএফএস। আজকে আসলে এটার উপর ক্লাস নিব। তো এটার ফুল মিনিং কি বলেন তো? ফার্স্ট কাম First ফার্স্ট serve. এই তো আপনারা সুন্দর পারেন। যেটি প্রথমে আসবে সেটি প্রথমে সার্ভ হবে। ফার্স্ট কাম ফার্স্ট ফার্স্ট সার্ভ সার্ভ। ফার্স্ট সার্ভ। এফসি। ওকে, তাহলে এটা হচ্ছে এটা। আচ্ছা, আরেকটা আছে এসজেএফ। ঠিক আছে, এসজেএফ শর্ট এটা কি? শর্টেস্ট জব জব। ফার্স্ট। ওকে, ফার্স্ট। এগুলোর পূর্ণরূপ থেকে অনেক সময় কোশ্চেন আসে। ঠিক আছে, এগুলোর এখন মেইনলি প্রশ্ন আসে কোথায় আমি একটু বলি, এমসিকিউ যেখান থেকে আসবে সেটা হচ্ছে যে এফসিএফএস কোন ধরনের অ্যালগরিদম। বুঝতে পারছেন কি বলবো আমরা, বলেন তো? নন নন প্রিমিটিভ। প্রিএমটিভ। ঠিক আছে, এসজেএফ বা শর্টেজ জব Primitive. ফার্স্ট, কোনটা? প্রিমিটিভ। প্রিমিটিভ না, নন প্রিমিটিভ। ঠিক আছে, আচ্ছা, এইটার আবার হচ্ছে এই যে এই শর্টেস্ট জব ফার্স্টের আবার প্রিমিটিভ একটা প্রিমিটিভ ভার্সনও আছে। ঠিক আছে, স্যার এর যে প্রিমিটিভ নন প্রিমিটিভ দুটোই হয়। আচ্ছা, এইটা হচ্ছে এই জেফটা হচ্ছে এটা নন প্রিমিটিভ ভার্সন। এটার আবার হচ্ছে প্রিমিটিভ ভার্সন আছে, সেটাতে আমরা যাব। আমরা বলছিলাম যে হচ্ছে মানে উদাহরণে যাব আমরা, হ্যাঁ, সেটা আমরা একটু বলি। এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, প্রিএমটিভের এক্সাম্পলটা আগে আমরা দেখি, তারপরে প্রিএমটিভ। আচ্ছা, এর মধ্যে আছে হচ্ছে ধরেন রাউন্ড রবিন, নাম শুনছেন না? জি স্যার। জি স্যার। রাউন্ড রবিন, এখান থেকে অনেক কোশ্চেন আসে, মানে বিশেষ করে এমসিকিউ কিন্তু আসে এখান থেকে। একটা বিসিএস এও এখান থেকে, কয়েকটা বিসিএস এখান থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, আর এটা আছে এসআরটিএফ। ঠিক আছে, এটা কি বলেন তো? শর্টেস্ট, ওই যে আপনারা বলছেন না, শর্টেস্ট রিমেইনিং টাইম ফাস্ট। ওকে, শর্টেস্ট রিমেইনিং টাইম ফাস্ট। এখন কিছু কিছু হয় হচ্ছে দুইটাই, কিছু কিছু কি হয়, দুইটাই হয়। এখন ওই যে আপনারা বললেন না যে হচ্ছে এসজেএফ কি হয়, এটা তো নন প্রিএমটিভ নন প্রিএমটিভ দুইটাই। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে যেইটাকে আগেরটাতে একটু যাই, ধরেন যেটা এসজেএফ এইটারই একটা ভার্সন হচ্ছে নন প্রিএমটিভের, আবার এইটার যেটা এইটার যেটা
প্রিএমটিভ ভার্সন সেটাকে বলা হচ্ছে এসআরটিএফ। বুঝতে পারছেন? আচ্ছা, মূলত একটা একটা দুইটাতেই হয় সবচেয়ে বেশি, একই সেম নামে থাকে, সেটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি ওকে, এইটা দুইটাতেই হয় আর কি। কিসে প্রিমিটিভ হয়, নন প্রিমিটিভ হয়। আর এসজেপটা দুইটাতেই ঠিক আছে, কিন্তু এইটার আবার ভার্সন দুইটা, একটা হচ্ছে যে নন প্রিমিটিভ, আর এইটার প্রিমিটিভ যে ভার্সন সেটাকে বলা হয় হচ্ছে এসআরটিএফ। বুঝতে পারছেন? নাম কিন্তু চেঞ্জ। আচ্ছা, যতটুকু বোঝালাম এতটুকু ক্লিয়ার? এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ কি, কোনটা প্রিমিটিভ কোনটা নন জি স্যার। কোনটা, আবার বোথ দুইটা এতেই আছে। আবার আম, এখন এমসিকিউ দিতে পারে যে এসআরটিএফ এটা কি, তাহলে আমরা কি বলবেন বলেন তো? স্যার এটা নন প্রিএমটিভ, আবার প্রিএমটিভও আছে। এটা প্রিএমটিভ যেটা এটা হবে এসজেড, আর নন প্রিএমটিভ যেটা এসআরপি। উল্টা বললেন মনে হয় নাকি? প্রিমিটিভ যেটা সেটা হচ্ছে এসআরটিএফ, যে বলছেন। জি জি স্যার, জি স্যার। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আর সবচেয়ে মানে একদম সুন্দরভাবে দুইটাতেই কাজ করে হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। আরও কিছু অ্যালগোরিদম আছে, সেগুলোতে সাধারণত এমসিকিউ ওইভাবে আসার মতো না, এই জন্য আমি আপাতত ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে এই যে এফএসটা আজকে আমরা একটা ম্যাথ করব, ঠিক আছে? এই ম্যাথ থেকে এমসিকিউ আসে। আচ্ছা, এর আগে প্রথমে আমাদের কিছু জিনিস জানতে হবে। একটা হচ্ছে ধরেন যে অ্যারাইভাল টাইম। কেউ একটা বলেন তো অ্যারাইভাল টাইম কি? কেউ কি পড়ছিলেন এগুলো কখনো, নাকি মুখস্থ করা জি যাবে স্যার, না? পড়ছিলাম স্যার অনেক জি স্যার আগে। করছি। স্যার, আর অ্যারাইভেল টাইম, বাস পুরো টাইম। অ্যালগোরিদমটা করতে যে সময়টা লাগে এরকম কিছু স্যার? না, আমি আপনাদের একটা কথা বলি যে এই যে আমার এখানে অলরেডি আমার ব্যাচের মানে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা আছেন কি আপনারা এই যে 19তম নিবন্ধন বা জুনিয়র ইনস্ট্রাক্টরের ব্যাচে? কেউ থাকলে স্যার আপনার কি 19তম নিবন্ধন প্লাস জুনিয়র ইনস্ট্রাক্টর এটার কি মানে একই ব্যাচ নাকি আলাদা আলাদা? দুইটা আলাদা ব্যাচ, কিন্তু ধরেন যে টপিক যেগুলো সেম সেগুলো একসাথে নেই। আচ্ছা, কেউ আছেন 19তম নিবন্ধনের বা জুনিয়রের? জি স্যার, 19তম নিবন্ধন প্লাস জুনিয়র। আচ্ছা, মানে আমি আমার কোর্সে আছে কিনা কেউ সেটা বলছি, মানে গত ব্যাচে কোর্স করছেন এরকম কেউ আছেন কিনা? জি স্যার, আছে স্যার। আচ্ছা, যারা আছেন তারা হয়তো বলতে পারবেন যে হচ্ছে আমার যে লেকচার প্যাটার্ন এখানে কিন্তু মুখস্থবিদ্যা কিছু নাই। মুখস্থবিদ্যা কিছু আছে বলেন? সব বোঝেন না না? স্যার, সব। হ্যাঁ, জি তো স্যার, আপনি যদি মুখস্থ বিদ্যা করতে চান তাহলে আপনি ভুলে যাবেন এই জিনিসগুলো, মানে ছুঁড়ে ফেলতে হবে। এই যে মুখস্থ বিদ্যা জিনিসগুলো ছুঁড়ে ফেলতে হবে। আপনি দেখবেন যে যারা এই যে ব্যাংকে জব করছে বা হচ্ছে অন্য জায়গায় জব করছে, বড় বড় টপ রেটেড জায়গায় জব করছে, ইভেন এই 19তম থেকে কলেজে যারা জব পাবে এরা কিন্তু মানে একদমই হাই কোয়ালিটির প্রোডাক্ট যাবে। কারণ কি আমি বলি, কারণটা হচ্ছে যে কম্পিটিশন অনেক বেশি, এবং আপনাকে যে ভাইভাতে যে জাজ করবে সেটাও কিন্তু একটু কঠিন টাইপের হবে। এই জন্য মুখস্থ বিদ্যাকে আপনাকে ফেলে দিতে হবে, কারণ মুখস্থ বিদ্যা যদি আপনি করে যান ডিরেক্ট মুখস্থ না বুঝে, তাহলে আপনি ভাইভাতে যে 100% ধরা খাবেনই। ঠিক আছে? এখন একটু আজকের ক্লাসটা আমরা আগে বুঝে করি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে বুঝে পড়াশোনা করার জন্য। আর একটা প্রশ্ন আছে স্যার। স্যার বলতেছি যে স্যার আপনার এটা করলে কি স্যার মানে ব্যাংক
ব্যাংকও কভার হবে, ব্যাংকের পিলি বিশেষ যে যে করে। টপিক এনটিআরসি তে আছে সেগুলো কভার হবে। স্যার আপনার আপনার বই স্যার মোট কয়টা স্যার? বই একটাই, এমসিকিউ বই একটা, আর রিটেন বইটা বের হবে, একটু সময় লাগছে। রিটেনটা স্যার এই বের বইটার দাম কেমন স্যার? এমসিকিউ বইটা হচ্ছে 490 টাকা। হ্যাঁ, স্যার এটাকে আমাদের জন্য আরেকটু করা যাইতো না, ছাড় দেওয়া যাইতো না? না অ্যাকচুয়ালি এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার পরীক্ষা না হচ্ছে, তো অনেক ক্লাস না হচ্ছে ফ্রিতে, এই জন্য মানে এই স্যার সুযোগ নেই। মানে আমরা যারা আপনার পেইড বেসে থাকবো তাদের জন্য একটু ডিসকাউন্ট দিলে তো ভালোই হইতো। তাদের জন্য ডিসকাউন্ট দিছিলাম মাঝখানে, হোম ডেলিভারি ফ্রি। হ্যাঁ, স্যার 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 আরেকটা বিষয় স্যার, মানে আমি তো স্যার মানে এই ব্যাচের না, আমি আর কি ফ্রি ক্লাস দেখে ঢুকলাম স্যার, আমি টিপলি ব্যাকগ্রাউন্ডের স্যার। আপনার বইটার স্যার পিডিএফ কি স্যার কয়েকটা পেজ স্যার এখানে কি স্যার দেখানো যাবে স্যার শেষে? এখন তো ক্লাস নিচ্ছেন স্যার। আচ্ছা ক্লাস শেষে দেখাই দেবো। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, আচ্ছা, আম, আমরা অ্যারাইভেল টাইমটা আগে বুঝি। ওকে, আচ্ছা, তো এফসিএসটা পড়বো আজকে, মোটামুটি পড়বো, দেখি কতটুকু করা যায়। যদি মানে 1 ঘন্টা পার হয়ে যায় আমরা আরেকটা লিঙ্ক দিব, সেখানে আপনারা জয়েন করবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, অ্যারাইভেল টাইমটা হচ্ছে যে একটা প্রসেস যে সময়ে এক্সিকিউশনের জন্য আসে আর কি, সেই সময়কে বলা হয় হচ্ছে অ্যারাইভেল টাইম। কি বলেন তো, তাহলে একটা প্রসেস হবে। স্যার এক্সিকিউশনের জন্য যে সময়টা মানে শুরুর টাইমটা অ্যারাইভেল টাইম। হ্যাঁ, এক্সিকিউশনের জন্য আসে একদম, মানে জি স্যার। ও যেখানে আসে আর কি। আমরা একটু একটু করে চার্ট আঁকাবো, তো তখন আরো ক্লিয়ার হবো। ওকে, তারপরে ধরেন যে যদি সে মানে যে 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 সেকেন্ডে আসবে সেটা আর কি, আমরা একটু পর ক্লিয়ার হব। এখন আসার পর যদি কাজ শুরু করে, কাজ শুরু করতে করতে যদি একটু সময় লেগে যায়, তাহলে এটা কিছুক্ষণ ওয়েট করলো না, ওই বলেন তো, ওয়েট করলো জি তো। স্যার। ধরেন সে আসলো হচ্ছে 5 সেকেন্ডে, এখন 5 সেকেন্ড, এখন সে কাজ শুরু করতে করতে সে 7 সেকেন্ড লেগে গেল, তাহলে সে কতটুক ওয়েট করছে বলেন তো? 7 সেকেন্ড মাইনাস 5, তাহলে 2 সেকেন্ড, তাই না? তাহলে এখানে 2 সেকেন্ডটা কি ওয়েটিং টাইম। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ওয়েটিং টাইমটা কিভাবে আমরা বের করব? সরি, কাজ শুরুর যে সময় স্টার্টিং টাইম, টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, তাহলে এটা বের হবে কি বলেন তো? ওয়েটিং টাইম। ঠিক আছে, স্যার তাহলে অ্যারাইভাল টাইমটা কি শুরুর সময়? একদম যখন আসবে আর কি। আচ্ছা, আরেকটা চার্ট যখন আঁকাবো আর একটু ক্লিয়ার হবে না? অ্যারাইভেল টাইম হচ্ছে ধর, 5s আর 2s টা স্যার একবার একটু বলতেন। 5s আর 2s 7s টা, 5s আর 7s প্রথমে কি বললেন? আচ্ছা ধরেন আপনি কি নাম আপনার? নাইমুল, পরেটুকু দেখা যাচ্ছে না। স্যার নাইমুল হাসান স্যার। নাইমুল হাসান। আচ্ছা, নাইমুল হাসান ভাই, মনে করেন আপনি হচ্ছে একটা এমপির সাথে দেখা করতে গেছেন। হ্যাঁ, এখন আপনি পৌঁছাচ্ছেন কয়টায়? ধরেন যে 10টা 20-এ। তো এখন আপনি কিন্তু পৌঁছাইছেন, এইটা হচ্ছে অ্যারাইভেল টাইম, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন সিপিইউ হচ্ছে মন্ত্রী বা এমপি, তো সে আপনাকে সময় দিল হচ্ছে 10টা 30-এ, তাহলে এই যে 10 মিনিট আপনি বসে থাকলেন, এটা হচ্ছে ওয়েটিং টাইম, তাই না? জি তো ঠিক এইটাই আর কি। তো অ্যারাইভেল টাইম হচ্ছে এখানে 5 সেকেন্ড, সে 5 সেকেন্ড সময় আসছে, বা 0 সেকেন্ডে আসছে, কিন্তু সে কাজ শুরু করছে হচ্ছে 7 সেকেন্ডে বা হচ্ছে 5 সেকেন্ডে। ধরেন যদি 7 সেকেন্ডে কাজ করে, সে যদি 5 সেকেন্ডে আসে, ধরেন সে 5 সেকেন্ডে আসলো, মানে 5 সেকেন্ড মানে ধরেন 10টা 20-এ আসলো, এখন প্রসেস শুরু হলো 7 সেকেন্ড থেকে, তার মানে কি ওয়েটিং কতক্ষণ করছে? 2 সেকেন্ড ওয়েট করছে না? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এই আসলে এই অ্যালগোরিদম করার আগে আগে এই টপিকগুলো মানে এইগুলো আসলে ক্লিয়ার হওয়া উচিত, ঠিক আছে। তারপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাস টাইম। বাস টাইম, ঠিক আছে। আচ্ছা,
ধর বাস টাইমটা হচ্ছে যে একটা কাজ করতে যে সময়টা লাগে, মূল যে সময়টা লাগে সেটা হচ্ছে বাস টাইম। ধরেন একটা কাজ হচ্ছে, সেটা মেইনলি সেটা করতে যদি সম্পন্ন করতে যদি 10 সেকেন্ড লাগে, তাহলে সেই 10 সেকেন্ডটা হচ্ছে বাস টাইম। আর একটু ক্লিয়ার হবো আমরা উদাহরণ যখন দেখব। আচ্ছা, এখন কমপ্লিশন টাইম নামে আরেকটা বিষয় আছে। কমপ্লিশন টাইম, কমপ্লিশন টাইমটা কি কে বলেন তো? কম্পিটিশন টাইমটা হচ্ছে আপনার একবারে শুরু থেকে টার্মিনেট পর্যন্ত যাওয়ার যে টাইমটা, এটা হচ্ছে কমপ্লিটেশন টাইম, মানে হচ্ছে টোটাল টাইমটা। টোটাল টাইমটা, এই তো সুন্দর বলছেন, তাই না? মানে একটা ধরেন যে যদি শেষে কত সেকেন্ড আছে, হ্যাঁ, সেটাই হচ্ছে আমার টোটাল কাজ করতে টোটালটা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কাজের সময় না, মূল কাজের সময়টা জি হচ্ছে স্যার। বাস টাইম, ঠিক আছে? জি স্যার। মূল যে কাজের সময় সেটা হচ্ছে বাস টাইম, কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেটা, সেটা হচ্ছে টার্মিনেট হওয়া পর্যন্ত, শুরু থেকে টার্মিনেট হওয়া হ্যাঁ, পর্যন্ত টার্মিনেট হওয়া সম্পূর্ণ পর্যন্ত সেটা টাইমটাই হচ্ছে হচ্ছে কমপ্লিশন। কমপ্লিশন টাইম। ওকে, আচ্ছা। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম কি? আচ্ছা, সহজে যদি বলি তাহলে হচ্ছে ওয়েটিং টাইম প্লাস, আরও অনেক ওয়ে আছে এটা বোঝানোর, আমি জাস্ট সহজে বুঝালাম, ওয়েটিং টাইম প্লাস বাস টাইম। ওকে, আচ্ছা, তো তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা কি? ওয়েটিং টাইম প্লাস হচ্ছে বাস টাইম, যেটা সেটা আমরা এখন একটা চিত্র আঁকায় একটা অঙ্ক করি। স্যার, স্যার, টার্ন অ্যারাউন্ড টাইমটাকে আরেকটা ভাবে বের করে যায় না, কমপ্লিট টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম। হ্যাঁ, করেন, সহজ যেটা হবে সেটা আপনি করবেন। হ্যাঁ, এইটা আমার কাছে সহজ লাগে। ওকে, আচ্ছা, আমি আগে করি, তারপরে আপনি দেখবেন যে আপনার কাছে কোনটা আরেকভাবে বের করা যায়। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করে ফেলি, একটা ধরেন যে চিত্র আঁকাই। ধরেন এটা কিন্তু আমরা এফসিএফএস করছি, একটা প্রসেস, তারপরে কি থাকে, এটা দিয়ে থাকে অ্যারাইভাল টাইম, তারপরে হচ্ছে বাস টাইম, এগুলো দিয়ে দেয় আর কি। আচ্ছা, এখন ধরেন এটা আছে P1, P2, P3, চারটাই নিলাম। ওকে, এখন P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0, P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1, 2, 3, একদম সহজভাবে দিই। আর এটা ধরলাম P1 0, একটা কোশ্চেন আসছিল, এটা দিই 18, 3, 3, 6, এটা বাস টাইম। মোট কাজ করতে আসলে কত সময় লাগছে, সরি মানে এই প্রসেসটা করতে কত সময় লাগছে। ওকে, এখন এখান থেকে আমাদের বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে, ধরেন একটা প্রশ্ন বের করতে হবে, সেটা হচ্ছে গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্ট আমাদের লাগতে পারে বের করতে। তারপরে হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম, তারপরে ধরেন অ্যাভারেজ কমপ্লিশন টাইম। আচ্ছা, তারপরে আরেকটা বের করব আমরা, ধরেন এগুলো কিন্তু উঠাবেন, বা পরে ভিডিও দেখে আবার রেকর্ড দিয়ে দেবো আমি। হ্যাঁ, রেকর্ড দেখে আপনারা উঠাবেন, এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেনই, আজকে ক্লাস থেকে একটা কোশ্চেন এমসিকিউ পাবেনই। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, ওকে, একটা কোশ্চেন পাবেনই এখান থেকে। আচ্ছা, এখন আমরা একটা বের করব কাজ, ঠিক আছে? তো আমরা যদি এটা একটা ম্যাথ করি, ধরেন যে এখানে আমরা প্রথমে আগে গ্যান্ট চার্টটা করে নিই। আচ্ছা, এখন প্রথমে কত আসছে, P1 কত বলেন তো? 0, 0তে কিন্তু আসছে না? অ্যারাইভাল টাইম কি P1 এর কত?
জিরো। জিরো। আচ্ছা, তারপরে হচ্ছে পি টুর অ্যারাইভাল টাইম কত? 1। আচ্ছা, এখানে এই যে P21, এখন এটা কাজ শেষ করতে কতক্ষণ লাগছে বলেন তো? এটা P2 কতক্ষণ চলবে? বাস টাইম মানে কি মূলত মূল কাজটা, তাই না? কতক্ষণ চলবে? 18। 18 পর্যন্ত, তাই তো? আচ্ছা, তারপরে এখন P2 নিয়ে কাজ করব আমরা, তাই না? এখন P2 কত সেকেন্ডে আসছে বলেন তো? 1 1 সেকেন্ড। সেকেন্ডে। 1 সেকেন্ডে আসছে। আচ্ছা, এখন যদি এটা এখানে লাগছে না, তারপরে আমরা এটা করি। এখন P2 কাজ কতটুকু হবে বলেন তো? কত পর্যন্ত? 3 ইউনিট অফ টাইম, তার মানে 18 আর 3 হচ্ছে 21। এই যে দেখেন P2 বাস টাইম কত? 3। 3। এখন কোথায় থেকে আমরা ধরবো? P1 শেষ হয়েছে কখন? তখন 18। থেকে। তাহলে 18 আর 3 কত হয়? 21। 21। আচ্ছা, এবার P3 কত হবে? আবার 3 কাজ করছে, তাই না? 21 এর সাথে 3 যোগ করলে কত হয়? 24। তারপরে P4 টা কত? 24 এর সাথে 6 যোগ করলে কত হয়? 30। আচ্ছা, এইটুকু তো বুঝছেন। এবার আমরা মূল যে আহ, এটা মোটা হয়ে গেছে। আমরা আরেকটা জিনিস বের করে নেই এখান থেকে। আচ্ছা, এখন এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে? তারপরে ধরেন যে অ্যারাইভাল টাইম, তারপরে বাস টাইম, এগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে কি? ওয়েটিং টাইম, অ্যাভারেজটা বের করতে হবে। ওয়েটিং বের হলে আমরা অ্যাভারেজ বলতে পারবো। তাহলে ওয়েটিং টাইম WT, ওয়েটিং টাইম, তারপরে কমপ্লিশন টাইম, তারপরে কি? টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, আচ্ছা, এখন আমরা এটা বের করব। P1, P2, P3, P4, এটা যেগুলো আছে সেগুলো আমি বসা দেয় 0, 1, 2, 3। বাস টাইম কত দেওয়া আছে? 18, 3, 3, 6। আচ্ছা, এইটুকু তো আমাদের আছেই, তাই না? এখন আমাদের ওয়েটিং টাইমটা তাহলে বের করতে হবে। এখন বলেন যে P1 এর কি ওয়েটিং টাইম আছে কোনো? সে তো প্রথমে এসেছে, তাই না? আসছে কাজ করছে, কাজ 18 শুরু হবে। করছে 0 থেকে, তাই না? জিরো। তাহলে এর কোনো ওয়েটিং টাইমটা নাই। আচ্ছা, এখন P2, যেটা P2 আছে, P2 শুরু করছে কত থেকে বলেন তো? 18 থেকে। 18। এখন এ কততে আসছে বলেন তো? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে আসছে, তাহলে তাকে বসে থাকতে হচ্ছে কতক্ষণ? 17 সেকেন্ড। 17 সেকেন্ড। এই তো, গুড। বিষয়টা কি বুঝছেন? এ আসছে 1 সেকেন্ডে, কিন্তু কাজ শুরু করছে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। এই যে 18 থেকে কিন্তু শুরু করছে P2। এখন তাহলে তাকে বসে থাকতে হচ্ছে কতক্ষণ? ওয়েট করতে হয়েছে। 17 তাহলে সেকেন্ড। 18 থেকে এই যে 1 বিয়োগ দিয়েছি আমরা, 17। ওকে, এইবার হচ্ছে আমরা P3 নিয়ে কাজ করি। P3 হচ্ছে, দেখেন এখানে ওয়েটিং টাইম তাহলে কি হবে? ধরেন 19 সেকেন্ড। কোনটা শুরু করছে কয়টায় বলেন তো? 21-এ। 21। কিন্তু সে আসছে কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে। তাহলে সে কতক্ষণ বসে থাকছে? 19। 19। এই তো, গুড, আপনি তো ভালো পাচ্ছেন। আচ্ছা, এবার P4 হচ্ছে, P4 কখন আসছে বলেন তো? শুরু করছে কখন? 24, কিন্তু আসছে কততে? আসছে কততে? 3। তাহলে কত হয় বলেন তো? 24 থেকে 3 বিয়োগ করলে কত হয়? ওয়েট করতে 21। কতক্ষণ? 21। এটা কি ক্লিয়ার? এইটুক জি স্যার। জি স্যার, হচ্ছে? ক্লিয়ার। স্যার
24টা কোথায় পাইলেন স্যার? 24টা দেখি না। আরেকটু স্যার। কোনটা বুঝি নাই? এই যে 24 বললেন, 24 3 এটা কই 24 পাইলাম? তাই যাবে। জি এটা স্যার। কোথায় পাইলাম? স্যার। স্যার বুঝতে পারছি, ওকে স্যার। আচ্ছা, বুঝতে পারলে ওকে, ঠিক আছে। এরপর আছে কি কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইমের সংজ্ঞাটা আমরা কি বলছিলাম বলেন তো? টোটাল টাইম প্রসেস থেকে অ্যারাউন্ড টাইম থেকে শুরু করে এক্সিকিউশন টাইম পর্যন্ত। হ্যাঁ, এখন দেখেন এই যে P1, P1 কখন শেষ হয়েছে বলেন তো? 18। 18তে শেষ হয়েছে না? আচ্ছা, তারপরে P2 কখন শেষ হয়েছে? P2 শেষ হয়েছে কখন? 21। 21-এ। আচ্ছা, P3 কখন শেষ হয়েছে? 24-এ। P4 কখন শেষ হয়েছে? 30-এ। শেষ হয়েছে না? আচ্ছা, এটা কি কঠিন লাগলো বলেন তো? না। মানুষ যে কি পরিমাণ ভয় করে এই অ্যালগোরিদম দেখে, হ্যাঁ, হয়তো আপনাদের অনেকেও এর আগে ভয় পাইছেন কিনা। আচ্ছা, এরপরে কি আছে বলেন তো? টার্ন অ্যারাউন্ড টাইম, তাই না? আর টার্ন অ্যারাউন্ড টাইমটা কি কি বলছিলাম বলেন তো সহজ হিসাবে? ওয়েটিং টাইম প্লাস বাস টাইম। হ্যাঁ, ওয়েটিং টাইম প্লাস বাস টাইম। তাহলে তাহলে আমরা সহজ হিসাব করি, তাহলে ওয়েটিং টাইম কত? 0, আর বাস টাইম কত? 18। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 18 18 হয়। আচ্ছা, তারপরে এটা কত হয়? P2 কত হয়? 20 20, তাই তো? তারপরে এটা কত হয়? 19 থেকে 22 22। আচ্ছা, তারপরে P4 কত হয়? 27 27, তাই না? আচ্ছা, এখন কিন্তু আমাদের এইগুলো বের হয়ে গেল। এখন যদি আমাকে বলে আমাদের কি কি ছিল এখানে, অ্যাভারেজ বের করতে বলছে। অ্যাভারেজ বের করার নিয়ম কি বলেন তো? তাহলে স্যার টোটালটার সঙ্গে তার যতগুলো সংখ্যা আছে ওইটা যোগ করে তার ওই সংখ্যা দ্বারা ভাগ। হ্যাঁ, এই যে জ্ঞান চার্টটা করলাম হচ্ছে 1 নাম্বার, তাই না? এখন 2 নাম্বারটা কি তাহলে হবে? টোটাল ওয়েটিং টাইম। তাহলে এইটা যোগ করেন, একজন যোগ করে ক্যালকুলেটরে যোগ করে ভাগ দেন 4 দিয়ে। অ্যাভারেজ ওয়েটিং টাইম কত হয় বলেন? তারপরে 3 নাম্বার হচ্ছে অ্যাভারেজ কমপ্লিশন টাইম, বা আপনারা হিসাব করে বসাবেন। পারবেন না এখন? 4 নাম্বার কি ছিল? অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। তো যা আছে যোগ করে 4 দিয়ে ভাগ দিবেন। পারবেন না এবার? কারো বুঝতে সমস্যা? আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম? এফএসটা শিখলাম, ফার্স্ট কাম FCFS ফার্স্ট সার্ভ। ঠিক আছে, এইটা কিন্তু মানে যারা পাওয়ার সেক্টরে পরীক্ষা দিবেন সেখানেও কিন্তু আসে, বিপিএসসিতে যদি লিখিত দেন সেখানেও আসতে পারে, এবং এখান থেকে আবার এমসিকিউ আসবে। কিভাবে এমসিকিউ আসবে আমি বলি। এই যে আপনাকে এরকম একটা জিনিস বলে দিবে যে এটা দেওয়া আছে, এই যে এইটা বলে দিবে, এটা আপনাকে এই চারটা দিবে, বা এটা লিখে দিবে, ডিরেক্ট লিখে দিয়ে বলবে যে এইটার হচ্ছে ওয়েটিং টাইমটা বের করো, এইটার ওয়েটিং টাইমটা বের করো, বা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করো, নিচে 4টা অপশন দিয়ে দিবে। তখন আপনাকে এই যে খাতার কোনাতে দ্রুত এটা আঁকাতে হবে, আঁকায় আপনি কাজ করে ফেলবেন। বুঝতে পারছেন? পরীক্ষা কিন্তু এরকম আসছে। এখন কিন্তু সেই আগের মতো আর নাই, এখন অনেক ডিপ্লোম্যাটিক হয়ে গেছে কোশ্চেন, এমসিকিউ কোশ্চেনগুলো। এবং রিসেন্ট যে এমসিকিউ কোশ্চেনগুলো হচ্ছে এগুলোতে 50% মিল আছে আর 50% মিল নাই। তো এই জন্য শুধু যে আপনি সালের কোশ্চেন পড়বেন এটা এটা করা যাবে না। এটা যদি করেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। আপনাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে, বেসিক ক্লিয়ার করে পুরোটাকে আপনাকে পড়তে হবে। বুঝতে পারছেন?
তাহলে আমরা একটা এই যে যতটুকু আছে ক্লাস করলাম এটার উপর একটা নোট দিয়ে দিব, যখন আমি এই ভিডিওটা আপলোড দিব তখন আগামী 24 আওয়ার্সের মধ্যে আমি এই ভিডিওটা আপলোড করে দিব এবং সাথে নোট দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন বলেন এই আজকের ক্লাসে বুঝছেন কি বোঝেন নাই কতটুকু সেটা বলেন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, আমি বুঝতে পারছি স্যার, আমি আজকে প্রথম মানে আপনাদের ক্লাসে জয়েন হয়েছি, তো আমি আপনাদের মানে পেইড ব্যাচে নেই স্যার। আচ্ছা। আমি এই ক্লাস কি আমরা মানে ফ্রি ক্লাস পাবো নাকি পেইড ব্যাচে জয়েন করতে কি বা একটু জানতে চাচ্ছিলাম স্যার এই সম্পর্কে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আজকের একটা ক্লাস ছিল রিকোয়েস্ট ক্লাস। হ্যাঁ, আমার পেইড ব্যাচে কিন্তু অপারেটিং সিস্টেম এখনো শুরু করি নাই। একজন রিকোয়েস্ট করছে যে স্যার এই মানে পরীক্ষা আছে আমার একটা, এই জন্য স্যার এইটা যদি একটু শিখান তাহলে ভালো হয়। তো এই জন্য মানে এই ক্লাসটা নিয়ে নিলাম আর কি। এরকম আপনারা যদি রিকোয়েস্ট করেন যে একটা ক্লাস আমি ফ্রিতে নিয়ে নিব। আর স্যার একটু কথা ছিল স্যার। স্যার জি, জি। স্যার টোটাল কতটা ক্লাসে স্যার শেষ হবে স্যার এই মানে এনটিআরসি এর এই টোটাল কোর্সটা এটা স্যার 40 আনুমানিক? প্লাস 40 প্লাস। স্যার কোর্স সম্পর্কে কিভাবে জানবো স্যার? আর আচ্ছা, কতদিন লাগতে পারে স্যার এটা আমি শেষ হতে একটু- স্যার কয় মাস লাগবে? আচ্ছা, প্রিলি পরীক্ষার আগেই মানে হচ্ছে কোর্স শেষ করা হবে। এখন কোর্স এনটিআরসির যে কোর্স ফি সেটা হচ্ছে 350 টাকা এবং বাকি আরও আছে কোর্স ফি আছে 900 টাকা। এর সাথেই এই 900 টাকা প্রিলিতে পাশ করার পরে দিতে হবে। সেটা হচ্ছে যখন প্রিলি পাস করবেন ভাইবার জন্য শুরু করবেন তখন এই 900 টাকা দিতে হবে, কিন্তু এখন স্টার্টিংয়ে দিতে হবে হচ্ছে 350 টাকা। ওকে, এটা আমার বিকাশ নাম্বার বা নগদ নাম্বারে দিয়ে দিলেই হবে। স্যার আপনার এই বিকাশ বা নগদ এগুলো কোথায় পাবো বা কিভাবে পাবো? আচ্ছা, আমাকে নক দিলেই হবে। আমি গ্রুপে হচ্ছে মানে আমি গ্রুপে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা তো অবশ্যই যে ফ্রি ক্লাস ব্যাচ 1 এখান থেকে মেবি